বর্ষার আগমনের রাজ্য জর্জরিত। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় টানা বর্ষণের শিকার হয়েছেন অনেকে, ঘর ছাড়া হয়েছে বহু পরিবার, বহুজন। সেদিক থেকে আজকের বিষয়টি আমরা নির্ধারণ করলাম আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার জন্য। ইতিমধ্যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আরও একবার চেষ্টা করবেন, আরও একবার কথা বলবেন। কথা বলার অনুষ্ঠান এটা। তার পাশাপাশি আমরা যে বিষয়টাতে ছিলাম, যে আজ সকাল থেকে আপনারা দেখলেন বা আমরা আমাদের মতন করে বিষয়গুলো উপস্থাপন করেছি, তার প্রাক মুহূর্ত থেকে আমরা আপনাদের কাছে বলছি যে এই সময়ের মধ্যে বর্ষা আসতে পারে এবং বর্ষা আসার বিষয়টি শুধু আমাদের তরফে দেওয়া বিষয় নয়, সেটা আইএমডি এবং রাজ্য রাজস্ব দপ্তর, সর্বোপরি সরকার, জেলা প্রশাসনের তরফে সেটা জানানো হয়েছে। এই থেকে তো একটা বিষয় স্পষ্ট যে প্রশাসন সবকিছু জানে এবং প্রশাসনের তরফে আগাম সমস্ত রকম ব্যবস্থা রাখা দরকার। কিন্তু কয়েকটি বিষয় বোধ হয় একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করা খুব সময়ের তাগিদে, সময়ের প্রয়োজনে দেখা দিয়েছে। প্রথমত হচ্ছে, যখন এই বার্তাগুলো প্রশাসনের তরফে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে প্রচার হলো এবং ক্ষতিগ্রস্ত এলাকায় এখন যেভাবে প্রশাসনিক টিম পৌঁছে গেছে, কার্যত ভয়াবহ পরিস্থিতি তৈরির পর, তাহলে আগাম সেখানে কি কোনো মাইকিং করা হয়েছে? প্রশাসনের তরফে সেখানে বিজ্ঞপ্তি জারি হলো, সামাজিক মাধ্যমে পোস্ট হলো, সংবাদ মাধ্যমে বক্তব্য এলো, তারপর তা প্রকাশ হয়েছে। একেবারে যে এলাকাগুলোতে গিয়ে সেখানে প্রশাসনের কর্তাদের কিছু বলা দরকার, প্রশাসনের কথাগুলো পৌঁছানো দরকার, ঘরে ঘরে পৌঁছানোর দরকার, সেদিক থেকে বোধ হয় সেই কাজটা প্রশাসন করতে পারেনি, বা করার ইচ্ছা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে বা মাঝপথে কোনো সেখানে কোনো একটা বিষয় সেখানে যুক্ত থাকতে পারে, যে এই কারণে সেখানে মানুষের কাছে সেই বক্তব্যগুলো, প্রশাসনের বক্তব্যগুলো সরাসরি পৌঁছানো হয়নি। আজ বা গতকাল বা তার আগে পর্যন্ত মাইকিং হয়েছে বেশ কিছু জায়গায়, এমন দাবি প্রশাসনের তরফে করা হয়েছে। বাস্তবে কিছু কিছু জায়গা থেকে মানুষ বিষয়গুলো উত্থাপন করেছেন। এখন বিষয় হলো, যে জায়গার পরিস্থিতিগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি বা দিনভর বিষয়গুলো উত্থাপন করেছি, আপনারাও তার সাক্ষী কিংবা দেখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে দেখেছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরাও গেছে, সিপিআইএম এবং বেশ কয়েকটি জায়গায় গিয়ে তারা তাদের অভিজ্ঞতার কথা বলছেন। কার্যত সরকার কিছু করছে বা করেনি এইভাবে কোনো বক্তব্য নয়, কিছু বিশেষ দিক তারা দেখতে পেয়েছেন, সেগুলো তারা উত্থাপন করেছেন। সেই সঙ্গে আজ যখন মুখ্যমন্ত্রী গেলেন শিবিরগুলোতে, সেখানে কি হলো মুখ্যমন্ত্রী শুনে এসেছেন। হয়তো সেখানে প্রশাসনিক টিম পৌঁছে গেছে আগে, বা পৌঁছানো দরকার ছিল, সেই অর্থে প্রশাসনিক টিম কাজ করতে পারেনি। কেন কাজ করতে পারেনি, কোথায় গ্যাপ ছিল, কোথায় দুর্বলতা ছিল, সেগুলো তো আর এই সময় সমালোচনা করার সময় নয়। হয়তো কেউ কেউ এই কথাটুকু বলবেন, কিন্তু বিষয়টা হলো যে প্রতি বছর সেখানে দুর্যোগ আসবে, প্রতি বছর সেখানে দুর্ভোগ পোয়াবেন মানুষ, আর প্রতি বছর নতুন নতুন কথা শুনতে হবে প্রশাসনিক স্তরের আধিকারিকদের কাছ থেকে। আপনি ধরে নিতে পারেন হাওড়া নদীকে কেন্দ্র করে। এখন বিষয়টা হলো, হাওড়া নদী তো আর 2018 সালের পরে হয়নি, নিশ্চয়ই এটা অনেক বছর আগে হয়েছে। আর 2018 সালের পরে এবং আগে ঠিক এই তুলনা করে যারা শহরের দুর্ভোগের কথাকে ব্যাখ্যা করতে চান। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম এখানে কোন সরকারি বিধায়ককে দোষ দিন আপনি, কারণ যার কর্মফল মুক্ত হবে সবাই এখানে। ঠিক 2018 সালের আগে পরে এই তথ্যে যারা আগরতলাকে দুর্ভোগের বিষয়গুলোকে ব্যাখ্যা করতে চান, সেদিক থেকে একটি কথা খুব পরিষ্কার, সেটা হলো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে রাজনীতির দলের সম্পর্ক আছে। অনেকে বলবেন, কেউ বলবেন নেই, কেউ বলবেন আছে, কিন্তু এতটুকু বলা যায় আগরতলাকে নিয়ে কিছু কথা বলার মতন রাজনৈতিক দলের নেতাদের কাছে কিছু ভাষ্য আছে। তারা স্টাডি না করলেও কথাগুলো বলতে পারেন, যে কোনো জায়গায় গেলে বলতে পারবেন যে আগরতলা একটা কড়াইয়ের মতন, বারবার চেষ্টা করেও কিছু করা হয়নি। বলতে পারেন যে আগরতলাকে সাজিয়ে তোলার জন্য পরিকল্পনা আগে নেওয়া হয়নি, নেওয়া হয়েছে 2018 সালের পরে, কেউ বলবেন 2021 সালের পরে, আবার কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে যে কাজ হয়েছে আগে কখনো কাজ হয়নি, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকবে। আমি বলছি যে প্রত্যেকে তার মতন করে তার অবস্থান থেকে তার সাফল্যকে আমরা 100% মনে করি, 100% ভাবে তুলে ধরা দরকার এবং তাকে সমর্থন করা দরকার যে কেউ নাগরিকের। কিন্তু বিষয়টা হলো বাস্তবে যে কথাগুলো দরকার বলা, সেদিক থেকে বোধ হয় এই আগরতলা কেন্দ্রিক যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে, সেগুলো বোধ হয় সেভাবে প্রশাসনিক স্তরের আধিকারিকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। আর যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে আধিকারিকরা, প্রশাসন, সরকার সেভাবে উদ্যোগ গ্রহণ করেনি। প্রথমত আগরতলা
শহর হাওড়া নদীর পারে, এতটুকু সকলে জানেন। এখন প্রশ্ন হলো, আজ হাওড়া নদীর বাঁধ বাঁধার একটা কাজ শুরু হলো চন্দ্রপুর এলাকায়, আর যে কাজটা যেভাবে শুরু হয়েছে সেটাই বর্ষার সময়। আপনি ধরে নিন যে 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যার পর দফায় দফায় প্রশাসনিক বৈঠক হলো। সেই হাওড়া নদীর পার দিয়ে যারা যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান এবং যারা জনপ্রতিনিধিরা যান, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন বা ছাপ্পা ভোটে জয়ী হয়েছেন, যেভাবে জয়ী হয়েছেন, সেই জনপ্রতিনিধিরা যান, তারা তো নিশ্চয়ই দেখতে পান যে সেখানে বাঁধ নির্মাণ খুব জরুরি। তাহলে তখন তারা বা তাদের পর্যবেক্ষণে বিষয়টা ধরা পড়লো না কেন? আর যদি ধরা পড়ে থাকে তাহলে প্রশাসনের কাছে পৌঁছলো না কেন? যদি প্রশাসনের কাছে পৌঁছানো হয় তাহলে প্রশাসন কাজ করছে না বলে এই বিষয়টি নিয়ে কেন তদবির হলো না? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে হাওড়া নদীর পাড়ে যারা আছেন তাদেরকে উচ্ছেদের বিষয়টি আজ নয়, আজকে যারা আগরতলা পুর নিগমের দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ তৎকালীন সময় কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যখন হাওড়া নদীর পাড়ের নাগরিকদের উচ্ছেদের অভিযান তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় শুরু হয়, আজকে যারা পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্পোরেটর আছেন বা একটু পদে আছেন, তারা সেই সময় বাধার সৃষ্টি করেছিলেন। আপনাদের প্রত্যেকের মনে থাকবে যে দশমিঘাট এলাকাতে অবরোধ কর্মসূচি করেও সরকারকে অমানবিক বলে সেই উচ্ছেদের বিরোধিতা করা হয়েছিল। যারা বিরোধিতা করেছেন তারা এখন আগরতলা পুর নিগমের দায়িত্বে আছেন। আপনারা যারা চেনেন, শহরটাকে খুব ভালোভাবে চেনেন, রাজনৈতিক দলের নেতাদের মুখগুলো যারা ভালোভাবে চেনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই সময় পর্যন্ত হাওড়া নদীর পাড়ে যারা আছেন, বিপদের মুখোমুখি যারা হচ্ছেন, তাদেরকে উচ্ছেদ করার ক্ষেত্রে বা তাদেরকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে 100% সাফল্যের দাবিদার কারা? সেদিক থেকে বিষয়গুলো উঠে আসছে এই কারণে যে আজ আগরতলায় যারা আছেন, নাগরিকরা যারা আছেন, তারা অনেকেই বলছেন যে হাওড়া নদীর পাড়ে যারা দোকানদার আছেন তারা বিপদের মধ্যে আছেন। এখন হাওড়া নদীর পাড়ে যে দোকানদার যারা আছেন তারা কি বৈধভাবে আছেন, স্বীকৃতিপ্রাপ্ত হয়ে আছেন? জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, আগরতলা পুর নিগম, সর্বোপরি সরকার, রাজস্ব দপ্তর তাদেরকে কি স্বীকৃতি দিয়েছে? এই প্রশ্নটার উত্তর কে দেবেন? নিশ্চয়ই সরকারের প্রতিনিধিরা দেবেন। তার পাশাপাশি আরো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগরতলার যে বিভিন্ন জায়গায় জলপ্লাবন হয় বা জলমগ্ন হয়, সেসব এলাকাগুলো প্রায় চিহ্নিত করা হয়ে গেছে। চিহ্নিত করা অনেক বছর আগেই সেটা সম্পন্ন হয়েছে। এখন বিষয়টা হলো, ধরে নেওয়া যাক সেটা কাজ 2018 সালের আগে তৎকালীন বামফ্রন্ট সরকারে কেউ করেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে 2018 সালের পর যদি শুরু হয়, 7.5 বছরে সেই কাজগুলো কমপ্লিট করার কথা। যদি আগরতলা পুর নিগম বিজেপি পরিচালিত হয়ে সেই কাজগুলো শুরু করে, তাহলে এই 3-4 বছরে সেই কাজগুলো কমপ্লিট হওয়ার কথা। কারণ এত বছর ধরে কাজ যদি চলে, একটা সরকারের একটা 5 বছরের সময়সীমা, তাহলে একটি সরকারকে, একটা টিমকে, আমি বলছি একটা টিমকে অনেক বছর ধরে সময় দিতে হবে। এখন এই কাজ তো সময় নয়, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, সময়ের কাজ সময়ের আগে শেষ করতে হবে। এই কথাগুলো কোনো বিরোধী দলের কেউ বলছেন না, বলছেন শাসকের লোকজন বলছেন, যারা প্রশাসনে আছেন তারা বলছেন। তো সেগুলো কি শুধু সংবাদ মাধ্যমে শিরোনাম হবে, বক্তার বক্তব্য হিসাবে প্রকাশ পাবে, টিভির পর্দায় বাইট হিসাবে আসবে, এতটুকু? সেটা কি কোনো বাস্তব হবে না? 3 বছর ধরে, 4 বছর ধরে, 5 বছর ধরে কাজ হবে, আর সেই কাজ নিয়ে জনগণের সামনে বড় বড় কথা হবে। সেই জনগণ কথা শুনলে শাসক, কথা না শুনলে বিরোধী, এই তকমা তাদেরকে নিতে হবে। এই প্রশ্নগুলো আজ আগরতলা কেন্দ্রিক বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এখন বিষয় হলো, যারা একেবারে বিজেপির লোকজন, আমি একেবারে সরাসরি নামটাই বললাম, যারা একেবারে বিজেপির লোকজন, তারও দুর্ভোগের শিকার হয়ে বলছেন হ্যাঁ সেখানেও বোধহয় কাজটা আরো দ্রুত হওয়ার দরকার ছিল। তারাও বলছেন, হয়তো তার এই কথাগুলো অন ক্যামেরায় এসে টিভির পর্দায় দেখানো সম্ভব নয়, কারণ তাদেরও জীবন আছে, তাদেরও সম্পদ আছে, তার পাশাপাশি তাদেরও পদ আছে, তাদেরও রাজনৈতিক জীবন আছে। এই বিষয়ের কারণে হয়তো তারা কথাগুলো অন ক্যামেরায় বলছেন না, কিন্তু তারাও বাস্তবটা উপলব্ধি করছেন। এখন প্রশ্ন হলো, ঘাটতিটা কোথায়? এই শহরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে বা এই শহরকে জলমগ্ন থেকে যে জলের পরিস্থিতি তৈরি হয় তা থেকে মুক্ত করার ক্ষেত্রে কি কি উদ্যোগ সেখানে নেওয়া দরকার? একটা বিষয় আজ খুব আলোচনায় গুরুত্ব পেয়েছে, আমি বিশ্বাস করি যে এই বক্তব্যটা একেবারে সকলের কাছে পৌঁছে গেছে বা পৌঁছানো দরকার। সেটা হলো, আগরতলায় যখন জল পরিস্থিতি তৈরি হলো, কয়েকটি জায়গা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা জল বেশিক্ষণ ছিল না, সেটা প্রত্যেকে স্বীকার করবেন। কিন্তু প্রশ্ন হলো, যতক্ষণ জল ছিল ততক্ষণ সে জায়গা দুর্ভোগের শিকার হলেন। এখন যদি শহরের এই জায়গাগুলো, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শহরের জল বেশিক্ষণ থাকে না, যে পদ্ধতিতে সেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তাহলে আগরতলা পুর নিগমের সমস্ত এলাকাতে সেই পদ্ধতি কেন প্রয়োগ হবে না? এবং
সে পদ্ধতি প্রয়োগ করে কেন সফলতা পাবে না স্মার্ট সিটি মিশন কিংবা আগরতলা পৌর নিগম, সরকার, জেলা, মহকুমা প্রশাসন? হয়তো কেউ কেউ বলবেন যে আজকের দিনে বিষয়টি নিয়ে আলোচনার প্রেক্ষিত কেন। আমি এ কারণে বলছি, যখন প্রশাসনের ঘুম ভাঙে তখন বর্ষা থাকে, ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকে, আর যখন প্রশাসন সরকার ঘুমিয়ে থাকে তখন বন্যা পরিস্থিতি থাকে না, তখন হাওড়া নদীর জলও বাড়ে না, আর আমাদের মতন করে যারা সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা হাওড়া পার গিয়ে সংবাদ করার মতন তাগিদবোধ হয় থাকে না, আর সেদিক থেকে প্রশাসনের, সর্বোপরি প্রশাসনের লোকজনেরও বোধ হয় আগ্রহ থাকে না যে চলুন হাওড়া নিয়ে একটু ভাবি। আর হাওড়াকে বাঁচাতে হবে এই স্লোগান আজকের নয়, বহু বছর আগে মাঝপথে অনেকে তথাকথিত সমাজসেবী সেজে বহু কামিয়ে নিয়েছেন সেই হাওড়া নদীকে বাঁচানোর কথা বলে। এগুলো এই শহরের মানুষ জানেন, প্রত্যেকে জানেন। এখন বিষয় হলো আর কত বছর থাকবে এই পরিস্থিতি? এই প্রশ্ন কি করা যায় না? নিশ্চয়ই। আজ হয়তো মুখ্যমন্ত্রী দেখেছেন, নিশ্চয়ই তিনি বাস্তব উপলব্ধি করেছেন, জরুরি তলবে তিনি বিভিন্ন জায়গায় গেছেন, প্রায় অনেকটা জায়গায় তিনি গেছেন, প্রত্যেক জায়গায় গিয়ে সবকিছু দেখেছেন, এবং গত কয়েকদিন ধরে যে পরিস্থিতির তৈরি হয়েছে তাতে শহরের বেশ কিছু অঞ্চলে সেখানে জলমগ্ন হওয়ার কারণে সাধারণ মানুষের ভীষণ রকম সমস্যা হয়েছে। তাদের পাশে প্রশাসন আছে, কিন্তু এমন একটি পরিস্থিতিতে প্রশাসন থাকা সম্পূর্ণভাবে সেটা সম্ভব নয়, সেটা প্রত্যেকে স্বীকার করে। এখন বিষয় হলো, আজ যারা বলছেন হাওড়া নদীর বাঁধ বাঁধার প্রয়োজনীয়তা যারা দেখা দিয়েছেন, তাহলে 2024 সালের আগস্ট মাসের পর কেন দেখা দিল না? এবং এই পরিস্থিতিটা 2018 সালের পরও বহুবার দেখা দিয়েছে। আপনারা জানেন যে চন্দ্রপুরে সেখানে বাঁধ লিক হয়ে যাচ্ছে, এই প্রচার ছিল, প্রশাসনিক স্তরের আধিকারিকরা সেখানে পৌঁছে গেছেন, জনপ্রতিনিধিরা পৌঁছে গেছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গেছেন, তারা গিয়ে উপলব্ধি করেছেন। তাহলে এতদিন ধরে কেন হলো না? এবং এই হাওড়া নদীর বাঁধ বাঁধার কারণ কেন সেটা অনেকেই জানেন, এবং তাকে নিয়ে বহুবার চর্চা হলো, বহুবার বৈঠক হলো, এবং বহু আধিকারিক এপার থেকে ওপার পর্যন্ত যাতায়াত করেছেন বহুবার। তারপরও বলা যেতে পারে এখনো এই প্রক্রিয়াটি চলছে, প্রক্রিয়াটি শেষ হয়নি। এত গেল হাওড়া। তার পাশাপাশি আগরতলার বিভিন্ন জায়গায় যখন ড্রেনগুলো নির্মাণ করা হচ্ছে, সেই কাজগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠাটা স্বাভাবিক নয়, আবার স্বাভাবিক। এখন বিষয় হলো, এই যে কাজগুলো হচ্ছে ড্রেন নির্মাণের কাজগুলো, তা নিয়ে কোথাও কোথাও গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। সেগুলো শোনার পর যিনি স্মার্ট সিটি মিশনের সিইও তিনি সেখানে গেছেন, মেয়র সাহেব সেখানে গেছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা সেখানে গেছেন, বিষয়গুলো খতিয়ে দেখেছেন, তারাও কার্যত স্বীকার করেছেন কোথাও কোথাও নিম্নমানের কাজ হচ্ছে, এবং সেই কাজ যাতে গুণমান বজায় রেখে হয় তার নির্দেশ তারা অন ক্যামেরায় দিয়েছেন। এখন বিষয় হলো, যে কাজগুলো নিয়ে খুব চর্চা, সে কাজগুলো কবে শুরু হয়েছে? এই প্রশ্ন যদি করা হয় তাহলে কেউ বলবেন 4 মাস, কেউ বলবেন 5 মাস, আবার কেউ বলবেন এই কাজগুলো শেষ হলে এমন দুর্ভোগ আর থাকবে না। এখন প্রশ্ন হলো, কাজগুলো কবে শেষ হবে এবং তার কাজের মানগুলো কতটা গুণমান বজায় রেখে করা হচ্ছে, সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। আপনারা অনেকেই শহরে, শুধু আমি আগরতলার কথা বলছি না, রাজ্যের বিভিন্ন জায়গায় ড্রেনগুলোর নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে। আগরতলার বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে তাদের কাজের মান নিয়ে, এবং যিনি বা যারা কাজগুলো করছেন তাদের অভিজ্ঞতা নিয়ে। এখন প্রশ্ন হলো, কেউ বলবেন তাদের অভিজ্ঞতা আছে কি না, এটা কিভাবে পরীক্ষা নিরীক্ষা হবে, এবং এই ঠিকাদারি কাজগুলো যারা করছেন তারা কতটা গুণমান বজায় রেখে সরকারকে প্রশংসিত করার মতন উদ্যোগ নিয়ে করছেন, আর কতটা নিজেদের পকেট ভারী করার কারণে করছেন, সেটা বোধহয় এই প্রশাসনিক স্তরে যারা আছেন তারা ভালো জানেন। আজকের দিনে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে, কারণ শহরের এই দুর্ভোগ পরিস্থিতিতে, প্রাকৃতিক দুর্যোগ হলেই সেখানে দুর্ভোগ পরিস্থিতির শিকার হতে হয়, এবং সেটা নতুন নতুন এলাকাকে যুক্ত করে হচ্ছে। গতকাল আপনারা দেখবেন রামনগর থেকে অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন যে আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, এবং তারাই আবার নিজেদের মধ্যে কথোপকথনও বলছে যে এতদিন তারা এমন পরিস্থিতির শিকার হননি, এখন হয়েছে। হয়তো একটু অন্য সুরে তারা বলতে পারতেন যে বামেদের 25 বছরও এমন দুর্ভোগ ছিল বা দুর্ভোগ ছিল না, এখন হয়েছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ। তাহলে বামফ্রন্ট সরকারের প্রাকৃতিক দুর্যোগ ছিল, সেটা তো আর মানিক সরকার বা জিতেন্দ্র চৌধুরী তৎকালীন সময় গৌতম দাস বিজনদরদের সৃষ্টি করা সমস্যা নয়, সবগুলোই প্রাকৃতিক সমস্যা। এখন প্রশ্ন হলো, শাসকে সহ্য হয় আর সহ্য হয় না। আগরতলার পরিস্থিতিটা বোধহয় এ জায়গায় এসে দাঁড়িয়েছে। আরো একটা বিষয় হলো যে আগরতলার পাশাপাশি কাটাখালের কথা বলা হচ্ছিল, সেগুলো সংস্কার, নাব্যতা বাড়ানো ইত্যাদির কথা বহু বছর ধরে শোনা যাচ্ছে। সত্যি সত্যি কি হয়ে গেছে?
আর কেন হয়নি বা হলো না কেন এই নিয়ে প্রশ্ন করার কোনো দরকার নেই। কারণ হলো না, আজকে যারা গেছেন, শহর পরিক্রমা করেছেন, নগর পরিক্রমা করেছেন, স্মার্ট সিটি মিশনের অলিগলি দেখেছেন, পরিস্থিতি দেখেছেন, তারা বোধহয় ভালো করে দেখতে পেয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি যদি বর্ষা মৌসুমে প্রত্যেকটা বছরে ত্রিপুরা রাজ্যে সব জায়গার মধ্যে বলুন, আগরতলা বলুন, কৈলাসহর বলুন, সব জায়গাতে কিন্তু মানুষ বিপদ পড়ে। কারণ আসলে বর্ষার মুখে এই বিপদটার কারণটা হলো কারণ আস্তে আস্তে জল বৃষ্টি হচ্ছে বেশি, তার মধ্যে দিয়ে মানুষ বাড়িঘর করার পরিপ্রেক্ষিত কিন্তু জলটা ভরাট হয়ে যায়, তখন জলটা যাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা ঘটে। কিন্তু আরেকটা কথা বলতে গেলে, যখন আগরতলা দীর্ঘদিন দাম্পত্য সময় ছিল তা না, কিন্তু আমরা দেখলাম তখন রাজ্যের সভাপতি দীপক কুমার দেব বর্তমানে দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত আগরতলাকে জল মুক্ত করবে, কিন্তু আজকে আমরা সেই ভিডিওটা দেখেছিলাম। কিন্তু আজকে 8 বছর হয়ে গেল, কিন্তু কেন্দ্রের রাজ্যে সরকার হয়েছে কিন্তু আগরতলার জলকে মুক্ত করতে পারলো না। কিন্তু সরকার 8 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু মুক্ত করতে পারলো না। এটা হলো একটা সমালোচনার বিষয়। কিন্তু তারা কথা বলেছিল কিন্তু আগরতলাকে জল মুক্ত করব, কিন্তু বামফ্রন্টের আমলে কিছুই করতে পারলো না। কারণ প্রাকৃতিক দুর্যোগের লোকে কোনো কিছুই মানে থাকে না, থেমে থাকে না, দুর্যোগ আসেই। কিন্তু আসলে আমরা সরকারের কাছে আবেদন করবো, কথা দিয়েছিলেন আগরতলাকে জল মুক্ত করুক, এবং আগরতলা না সারা ত্রিপুরা যে সমস্ত গ্রামে গঞ্জে জল মুক্ত হয়ে রয়েছে। মূল কারণটা হলো একটাই, যখন বালুর পথে মাটি দিয়ে ভরাট করে ফেলছে তখন জলটা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা ত্রিপুরের মাধ্যমে বলবো, সরকারের কাছে আবেদন করবো, যারা বাড়িঘর করছে তারা জলের ব্যবস্থা করুক, গ্রামে বলুন শহরে বলুন। গ্রামেরও প্রচুর রাস্তাঘাট মানে ভরাট হয়ে জল জমে রয়েছে। কিন্তু আমরা আসলে সরকারের কাছে আবেদন করবো, যখন মাটি ভরাট করে যাতে সরকার সেই দিকে লক্ষ্য রেখে, এবং যদি আগামী দিনে এই লক্ষ্যটা রাখে তাহলে জলের নিষ্কাশনের ক্ষেত্রে মানুষের অসুবিধাটা হবে না বলে আমরা মনে করি। না হলে এটা আগামী দিনে আরো বৃহত্তর জল প্রভাবিত হবে। কারণ মানুষ যখন দিয়ে ভরাট করে বলবে, শহরে বলুন, গ্রামে বলুন, শহরতলি বলুন, সর্বক্ষেত্রে কিন্তু সম্মুখীন হবে এবং সরকার সমালোচনার মধ্যে পড়বো। ত্রিপুরের মাধ্যমে এটাই বলবো, মাটি ভরাট করার ক্ষেত্রে যাতে সরকারকে পদক্ষেপ গ্রহণ করে বলবো। কারণ প্রাকৃতিক জঙ্গল রাখতে পারে না, সরকারও পারবেন না। ভগবানের দান, সেটা সেটার দিকে লক্ষ্য দিয়ে পাশাপাশি সরকার সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে জলের ব্যবস্থা করে বাড়িঘর করার ক্ষেত্রে অসুবিধা না হয়। কারণ আমরা দেখি উদয়পুরের যে রাস্তা জলগুলো যাতায়াত করে মানে জলটা নিষ্কাশন হতো, কিন্তু জলের মুখে কিন্তু বাড়িঘর হইলো, কিন্তু সেই জলটা ভরাট হয়ে তার একটা পরিবারে অসুবিধা করছে, সেটা একটা বিষয়। কারণ এইভাবে সারা ত্রিপুরা রাজ্যের মাধ্যমে গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, শুধু ত্রিপুরাতে না, সমস্ত নর্থ ইস্টার্ন জোনে। আপনারা দেখেছেন আসাম, মানে আসামের শিলচর, তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরা তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে, এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের আগরতলার একটা বিষয়, কালকে কিন্তু এখানে জমেছিল, কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে। মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। এখন যদি এটা বুঝতে পারেন যে না, আমাদের কিন্তু এক সন্দেহ হয়েছিল যে এত জল কি করে জমে, দেখা গেল কিছুক্ষণ বাদে জলটা কিন্তু বেরিয়ে গেছে। আমরা শ্রীলঙ্কার বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপপুর হয়ে যাবো, আমার বিধানসভার মধ্যে কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24-25টার মতো মানুষের খবর আছে। এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে হেলথের যাতে অসুবিধা না হয়, স্যানিটারি ব্যবস্থা যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এসডিআরএফ, ইন্ডিআরএফ এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার্স ওরাও কিন্তু করি। তো
সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব জানি এই অবস্থা আমরা কত রেডি আছি এটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে, আমাদের সরকার মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমাদের যারা কার্যকর্তারা আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। এখন কথা হচ্ছে যে যারা এখনো ভাবছেন যে ঘর ছেড়ে আসবে না, তাদের কাছে আমি একটাই সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে তারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন বলে আসে, এই আবেদন আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই। পরে কিন্তু অসুবিধা হয়, অনেক প্রবলেম হয়। বছর আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। আমি এটা আবেদন রাখি যারা এখনো মেকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং একটা মানে আশ্রয়স্থল যেটা নিরাপদ চলে পশ্চিমবঙ্গের কয়টা শিবির এবং কতজন লোক এখন শিবির আশ্রিত আছে? বললাম একটু আগে 24 থেকে 25টা মতো হয়তো আরো বেশিও হতে পারে। তো সেই জায়গাতে এখন অব্দি শিবির হাওড়া নদী এই নদীগুলো জলকে বৃদ্ধি পাচ্ছে না? না, হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে, বিশেষ করে আমাদের ভ্রমরা এইসব জায়গা থেকে জলটা আসে, এখান থেকে জলটা আসছে। তো এই একটা অসুবিধা, আরেকটা হচ্ছে কাটাখালে যে উপরে জলটা বেশি হয়ে যাওয়াতে কাটাখালে গিয়ে জলটা পড়ে। আগে পাম্প মোরাললেস আগরতলা শহরে সবকটা চলছে একটা জায়গার রোদে, এটা মানে ডিস্টার্ব করছিল, সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়। তো সেদিকে নজর আছেন, মেয়র সাহেব আছেন, আমাদের রাজ্যসভার সদস্য রাজীববাবু আছেন। তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার উনি আমার সাথে আছেন, ডিএম সাহেবও আছেন। তো সবাই আমরা নজরে রাখছি, তীক্ষ্ণ নজর রাখছি যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয়। অন্যান্য জায়গার পরিস্থিতি অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন যে খবর আছে কৈলাস শহরে একটু সমস্যা আছে, বাকি এখনো বুঝতেও নিরাপদ। নমস্কার, কে বলছেন? কখন কি হবে এমন একটা আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। স্মার্ট সিটি বলতে তো কিছুই দেখা যাচ্ছে না। আজকে দেখা যাচ্ছে যে মানিক নিজেই স্মার্ট বলতে একজনকে দেখা যাচ্ছে যে সাংসদ আছে, ওনাকে স্মার্ট দেখা যাচ্ছে, কিন্তু সিটিটাকে স্মার্ট দেখা যাচ্ছে না। উনি কলম বুকে কলম, চুলে কলম দিয়ে মানিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা শুনছেন, ওনাকে স্মার্ট দেখাচ্ছে, কিন্তু সিটিটাকে স্মার্ট দেখাচ্ছেন না। আমি আরো বলবো যে মানিক বাবু থেকে আমার একটাই অনুরোধ, আপনি যে প্রত্যেক বছর পৌরসভাকে বাজেটের যে টাকাটা দিয়ে এই টাকা কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, এটা একটু নজর রাখুন। আপনার বাড়ির সামনে জল, কি কাজ হচ্ছে পৌরসভার? এটা তো কাজের কিছুই হয়নি। আপনার বাড়ির সামনে খোদ আপনি যে বাড়ি থাকেন আপনার বাড়িতেই সামনে জল, আপনি বেরোতে পারছেন না, জনসাধারণ কিভাবে বেরোবে? এটাকে কি স্মার্ট সিটি বললেন? ট্রিপল ইঞ্জিনের সরকার, বাহ, সুন্দর সরকার। টাকা এলো টাকা আসছে, টাকা নিচ্ছে, ঠিকাদারকে কাজ দিচ্ছে, ঠিকাদার কাজ ঠিকভাবে করছে কিনা এগুলো কি দেখে না? আপনি দেখেন না মাননীয় মুখ্যমন্ত্রী বাবু? কেন এগুলোকে টাকা দিচ্ছেন? আপনি একটু খবর নিন। আপনি লোক ভালো, 100 বার ভালো, কিন্তু আপনাকে কালিমাত্র করার জন্য মনে হচ্ছে কি এরকম করছে। আপনি টাকা দিচ্ছেন, কিন্তু এই যে এইগুলো এদেরকে স্মার্ট সিটি বলে এটাকে। আগরতলা খবর বাদই দিলাম, গ্রামে গঞ্জে কি অবস্থা, মানুষের বাড়ি থেকে বেরোতে পারছে না, বাজারে বেরোতে পারছে না, কোন প্রশাসনের কোন লোক নেই। কৈলাস শহরে যে অবস্থা দেখলাম, আরে বাবা রে, ট্রিপল ইঞ্জিনের সরকার। আর একটা বিষয় হলো, আজ আগরতলার বিভিন্ন উপকণ্ঠে বলতে পারেন শহরতলিতে বা স্মার্ট সিটির অংশ আগরতলা পৌর নিগমের অংশগুলোতে সেখানে জল জমে গেছে বা জল রয়েছে দীর্ঘ সময় ধরে। এই এলাকার যারা নাগরিকরা আছেন তাদের বৃহৎ অংশের বক্তব্য যে সেখানে যে বাড়িঘরগুলো নতুনভাবে নির্মাণ হয়েছে বা ঘরগুলো নির্মাণ করা হয়েছে, সেই সব ঘরগুলো নির্মাণ করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে নিজেদের শক্তির পরিচয় দিয়েছেন তথাকথিত কিছু লোকজন, যারা নিজেদেরকে প্রভাবশালী বলে দাবি করেন। তথাকথিত সেই প্রভাবশালী লোকজন
যত্রতত্র সেখানে মাটি ফেলে হয় ঘর তুলেছেন, নতুবা কোনো একটা ড্রেন বন্ধ করে সেখানে ঘর রেখেছেন। আর ড্রেনগুলো খুব ছোট আকার হয়েছে এবং এই ড্রেনগুলো দিয়ে জল নিষ্কাশনী ব্যবস্থা একদম ভালোভাবে ছিল না, সেই কারণে সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ইন্দ্রনগর সহ বিভিন্ন জায়গা থেকে নাগরিকরা এই অভিমতগুলো ব্যক্ত করছেন। এখন কেউ কেউ বলতে পারবেন যে এই পরিস্থিতিতে সেই বিষয়গুলো নিয়ে কি করবে। হ্যাঁ, নিশ্চয়ই করার আছে, কারণ যারা এই ঘর বাড়ি তোলেন বা তাদের জন্য তৈরি করা হয়, তাদের অনুমতি কে দেয়? আগরতলা পৌর নিগম। তাহলে আগরতলা পৌর নিগম যখন এই অনুমতিগুলো দেন, তাহলে কিভাবে দেন এই প্রশ্ন উঠতে পারে। আর যেখানে কৃষি জমি ভরাট করে সেখানে মাটি ফেলে যখন সেখানে ঘর তোলা হয়, সত্যি অর্থে তার কোনো অনুমতি প্রশাসন থেকে দেওয়া হয় কিনা, আর যদি তাই হয়ে থাকে তাহলে কার নির্দেশে সেই কাজগুলো করা হয়, প্রশাসনিক স্তরের কে সেখানে মনিটরিং করেন, কে সেখানে গেছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আবার বলছি, এইগুলো কে দেখা, এই দায়িত্ব কার? পৌর পরিষদের মেয়র। এগুলো দেখা দায়িত্ব পৌর পরিষদের মেয়র। উনি কিভাবে পারমিশন দেয় এগুলো? রাস্তা মেটেরিয়াল থেকে এই বাহুবলীদের জন্য একরকম, সাধারণ জনগণের এরকম একরকম, উনি কিভাবে পারমিশন দেয়? দুই দিকে দুইটা স্পট নিয়ে বাস বেরিয়ে পড়লো। আগের সরকারের সময় পপুলার চিন্তা যখন ছিল, উনি একটা অ্যাম্বাসেডার নিয়ে শুধু চলতো। এখন তো উনি কোথায় এখন? ওনার বাড়িতে সামনে তো হচ্ছে রান্নাঘর সামনে। আগের মেয়র ছিল একটা অ্যাম্বাসেডার নিয়ে বাস বেরিয়ে পড়তো, না কিছু স্পট ছিল না কিছু ছিল। স্পট নিয়ে বাইরে স্পট রেখে হেঁটে পারেন না, দেখ না এলাকাতে কি হচ্ছে। মানুষের না খেয়ে শিবিরে না খেয়ে কাল আসতে দেখলাম একটা শিবিরে ওনারা কালকে রাত্রে খাওয়ান নেই, টাকাটা প্রচুর আসছে। গতবারও কৃষি ক্ষেত্রে যারা নষ্ট হয়েছে তাদেরকে টাকা একদমই দেয়নি, 500 টাকা 1000 টাকা করে দিয়েছে। টাকাগুলি কোথায় আছে? প্রচুর টাকা আছে, কাউকে দেয়নি টাকা। শহরতলির এসব এলাকারা যেখানে এই সময়ের মধ্যে পরিস্থিতি শিকারে যারা দুর্ভোগে আছেন, সেই এলাকাগুলোতে প্রশাসনিক স্তরের লোকজন গেছেন বা দেখা খুব সময় হয়। কারণ বিভিন্ন জায়গায় যত্রতত্র এখানে পরিকল্পনার কথা যখন বলা হয় বা যখন আগে পরিকল্পনাহীন ব্যবস্থাপনা ছিল যখন বলে তারা দাবি করেন, তাহলে এভাবে প্রশাসনের ঢাও হারে অনুমতি কি দেওয়া হয়ে গেছে এই বাড়িঘর নির্মাণের জন্য? ইন্দ্রনগর হোক কিংবা হাওড়া নদীর সর্বত্র স্থানে এবং এই দুর্ভোগের শিকারে তারা প্রত্যেকেই বলছেন যে আগে এমন ছিল না, এখন এমন হচ্ছে। তাহলে আগামী বছর আরো বেশি ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই কারোর হাতে নেই, নিয়ন্ত্রণের কারোর হাতে নেই। সুতরাং সেদিক থেকে প্রতি বছর সেখানে দুর্যোগ হবে, প্রতি বছরই সেখানে বিপদ থাকবে। আজকের এই প্রেক্ষাপটে আমরা কিছু বক্তব্য শুনি, দলনেতা থেকে শুরু করে প্রত্যেকের কিছু বক্তব্য আমরা শুনবো, তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। আগরতলা শহরের আনাচে কানাচে ঢুকলো যে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুস এতে ফেটে গেছে। যে 18তে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন আগামী বছর থেকে আর 1 ফোঁটা জল দাঁড়াবে না, আমরা সুপার স্মার্ট সিটি করে ফেলছি। কিন্তু এই গত 7 বছরে আগরতলা শহর যেরকম ভাবে পরিকল্পনা হয়েছে, লোকসংখ্যা বেড়েছে, এতে কিছু জল জমবে। আগেও জমত, বামফ্রন্টের সময় জমত না তা নয়, কিন্তু তখন তারা যেরকম ভাবে দোষারোপ করতেন এবং এই সরকার আসার পর যেরকম ভাবে তাদের দাবি, তারা যেভাবে গলার স্বর চড়িয়ে সাফল্য অর্জনের কথা নানাভাবে ফ্ল্যাক্স, পোস্টার, ডিসপ্লে বোর্ড দিয়ে প্রচার করতে শুরু করলো, ঠিক তার উল্টো। আমি কথা বলছি না কেন জল জমছে, জমতেই পারে, কিন্তু এই গত 2 দিন, তার আগে একদিন হঠাৎ অল্প বৃষ্টি হয়েছে, জল জমে গেল। কেন এসব? কেননা যে লোক দেখানো কিছু চকচকে তকতকে করেছে, আর বামফ্রন্ট সময়তে, সরকারের সময়তে যে সমস্ত
স্ট্রাকচার করা হয়েছে, রং চং দিয়ে কিছু লাল নীল বাতি লাগিয়ে চমকানোর চেষ্টা হয়েছে, কিন্তু আসল কাজটা ওরা করতে পারেনি, করছে না। যাই হোক, এটা শুধু এই যে জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগের বর্ণনা করার জন্য বলছি না। আমি যে কারণে কথাটা বলছি যে এখনো আসল বর্ষা শুরু হয়নি, জুনের শেষে নামবে, এটা প্রাক বর্ষা। প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয়, আসল বর্ষায় কি হবে? এখন দেখছি বহু রাস্তায় নতুন নতুন করে ড্রেনের কাজ ধরছে, মাটি খুঁড়ে কোথাও কোথাও কাজ করার জন্য জলের এই বাঁধ নির্মাণ করা হয়েছে। কি হবে ওই এলাকার লোকগুলো? যাই হোক, যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার, এবং তারা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে এগুলি করতে পারবে, এটা অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল। আমি বলছি না এগুলি করতে হবে, কিন্তু আমি বলবো পাম্পগুলো যেন চালু থাকে। আর যেভাবে এই ড্রেনগুলো এখন অনেক কাভার ড্রেন হয়েছে, এই গত 2 বছর আগে বিধানসভাতে প্রস্তাব আসলো, মাননীয় আদালতও একটা রায় দিল যে প্লাস্টিকের ব্যবহার, প্লাস্টিক বোতল যত্রতত্র ফেলা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো নিয়ে মন্ত্রীদের বহু লম্বা চড়া বক্তৃতা আমরা শুনেছি। তারা প্লাস্টিক মুক্ত এবং এই যে নন ডিগ্রেডেবল পদার্থ মুক্ত শহর বানাবে, অতি স্মার্ট। কিছু হয়নি, এবং এগুলি করার জন্য আসল চেষ্টাও করেনি। শুধু কিছু নতুন নতুন প্রকল্প দেখিয়ে সারা ত্রিপুরাজ্যে যা চলছে, এখানেও সেই কমিশন বাণিজ্য হয়েছে, ভাগাভাগি হয়েছে। যাই হোক, আমি বলবো সামনে বর্ষা শুরু হওয়ার আগে সমস্ত পাম্পগুলো সচল হোক, আর এই সমস্ত ড্রেন, উন্মুক্ত ড্রেন এবং কভার ড্রেন যেগুলো, সেখানে যে ময়লাগুলো জমে আছে পরিষ্কার করার ব্যবস্থা করুন। অন্তত আগরতলা শহরের নাগরিকরা এতে একটু কম সময় এই দুর্ভোগ থেকে অর্থাৎ কম সময় ভোগ করে দুর্ভোগ থেকে বাঁচবে। এই শহরের বা নাগরিকদের স্বাচ্ছন্দ্যে কিছু বাড়বে না। এই কাজটুকু করার জন্য আমিও আগরতলা শহরের বাসিন্দা, একজন স্থায়ী বাসিন্দা এখন, সমস্ত নাগরিকের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে এই অনুরোধটা জানাব। তার ভিত্তিতে আমরা আজকে জেলা শাসকের কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছি। জেলা শাসক প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই ব্যস্ত আছেন বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণের কারণে। তো স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে ফোন করেছেন, তিনি পরে ফোন করার পরে আমি তার কাছে মেমোরেন্ডাম পাঠিয়েছি। মেমোরেন্ডাম প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি যথোপযুক্ত অ্যাকশন নেবেন, তিনি রেসপন্স করেছেন। এই হচ্ছে বিষয়। তো আমাদের বক্তব্য হচ্ছে সিপিআইএম জনগণের পাশে আছে। সিপিআইএমকে জনগণের পাশ থেকে হটানো যাবে না। এই যে দুদিনের বন্যার সময় আমাদের কমরেডরা যখন দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন নানা জায়গার মধ্যে বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এখানে কি আসা যাবে না, ওরাও করবে না, আমাদেরও যেতে দেবে না। এই হচ্ছে ওদের অবস্থা। অথচ বামফ্রন্ট বলে তারা প্যারালাল। আমরা যখন মানুষের পাশে দাঁড়াতে, আমরা সবসময় আমাদের সরকার থাক কি না থাক, আপদে বিপদে মানুষের পাশে সিপিআইএম আছে, জনগণ এটা জানে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমরা লক্ষ্য করতাম মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কুম্ভীরাস্ত্র বিসর্জন করত। সিপিআইএম এর পাশাপাশি তারা কিছু ত্রাণ নিয়ে গিয়ে বিলি করত। কোনোদিন তাদেরকে আমরা বাধা দিইনি। ত্রাণ দেবে, যার ইচ্ছে সে দেবে। কিন্তু এখন
সিপিআইএম মানুষের পাশে গেলে মানুষের সমর্থন সিপিআইএম এর দিকে না চলে যায়, এই আতঙ্কে তারা আতঙ্কিত। এই হচ্ছে বিষয়। কিন্তু তারপরও আমাদের দমানো যাবে না, আমরা আছি মানুষের পাশে। আপদে বিপদে, এই যে বন্যা ত্রাণের ব্যাপারটা, বন্যা বিপদ, নিশ্চয়ই মানুষের পাশে আছি বলেই তো আমরা আজকে জেলা শাসক বরাবর আমরা আমাদের আবেদন জানিয়েছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের কথা বলার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলির মধ্যে এমজিএন রেগা এবং টুয়েপে দুটো, যেখানে পুরসভা কাভার করে, পুরো নিগম কাভার করে, সেখানে হবে টুয়েপ, আর যেখানে পঞ্চায়েত সেখানে এমজিএন রেগা। অন্তত 15 দিনের কাজ জরুরি ভিত্তিতে যারা এফেক্টেড তাদের দিতে হবে। কেন দিতে হবে? কারণ তারা নানাভাবে কাজে যেতে পারছে না, কয়েকদিন এখনো পারছে না। তারা যাতে এই অর্থটা পেলে কাজটা করতে পারে, তাদের বাড়িটাকে যাতে তারা মেরামত করতে পারে, আপাতত থাকার মতো। বাড়িতেও থাকতে পারছে না, ক্যাম্পে আছে, নানাভাবে আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এই দাবিটা আমরা রেখেছি। আমরা বলেছি ফ্লাড এফেক্টেড পিপল যারা, তাদেরকে অবিলম্বে মানে বিনামূল্যে রেশন দিতে হবে। রেশন থেকে প্রয়োজনীয় সামগ্রী তাদের দিতে হবে, পরিবার সভ্য সবাই যাতে খেয়ে পরে বাঁচতে পারে এই কয়েকদিন। এটা আমরা দাবি করেছি। আমরা 3 নম্বর দাবি করেছি যে যথোপযুক্ত অর্থনৈতিক যে সাহায্য, ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স, সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, ফান্ড থেকে এফেক্টেড পিপল যারা, তাদের দিতে হবে। আমাদের নেক্সট ডিমান্ড হচ্ছে দুধ, বেবি ফুড এবং পর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটার সবার জন্য। বাচ্চাদের জন্য তো বললাম বেবি ফুড এবং মিল্ক, সেটা দিতে হবে এবং দিতে হবে দ্রুত উপযুক্ত পরিমাণ। সামান্য দিচ্ছেন, দরকার 100% দিচ্ছে 40%, তাও যাচ্ছে না বিভিন্ন জায়গায়। এই দাবি আমাদের আছে। নেক্সট আমরা বলেছি মেডিকেল ক্যাম্পস সেট আপ করতে হবে। বিভিন্ন ক্যাম্প হয়েছে, যারা ক্যাম্পে এখনো যায়নি সেখানে প্রয়োজনে নৌকা করে গিয়ে বাড়ি ঘরে ওষুধ দিতে হবে, যেটা দরকার। অসুস্থ হচ্ছে মানুষ, গরিব মানুষ, হ্যাঁ, দিনান্তে পান্তাফুর এইরকম মানুষ, তাদের জন্য তাদের ওষুধ কিনে কেনার ক্ষমতা বা রুজি রোজগার তখন নেই। তারা তো ডেইলি ওয়ার্কার্স, ডেইলি লেবারার্স। কাজে তাদের পাশে যেন স্বাস্থ্য দপ্তর হোক, যারা অবিলম্বে মেডিকেল করে করে তাদেরকে বা দেওয়া, মানে ওষুধপত্র বা এই ধরনের, যাতে সংক্রমণ হতে না, জঙ্গলে সঙ্গে সঙ্গে স্প্রে করে। আমাদের মনে আছে আমরা করেছি, করে না প্রশাসনিকগুলো, বর্তমান সরকার মুখে বড় বড় কাজে কিছুই হচ্ছে না, বড় বড় কথা মুখে, সাইনবোর্ড সর্বস্ব গভর্নমেন্ট। কোথায় গভর্নমেন্ট যাচ্ছে? জেলা প্রশাসন থেকে, মহকুমা প্রশাসন থেকে, কিন্তু প্রয়োজনের তুলনায় নগণ্য। এই হচ্ছে বিষয়। মানে ম্যান পাওয়ার কম, ফান্ডের অবস্থা শোচনীয়। হ্যাঁ, তো এই টাকার মধ্যে তারপরে সবচেয়ে বড় কথা আন্তরিকতা নেই, শুধু রাজনীতি। এই রাজনীতি মানুষ মরে যাক, ওদের পলিটিক্যাল ফায়দা কি করে লুটবে, এটা হচ্ছে ওদেরকে, মানুষকে নিয়ে এরকম গিনিপিগের মতো খেলছে এই সরকার এবং এই দল। এটা আমাদের প্রচন্ড আপত্তি। এই প্রসঙ্গে আমি এটা বললাম। তারপরে 6 নম্বরে যে আমাদের দাবি হচ্ছে সমস্ত ভেঙে যাওয়া রাস্তা ড্রেন রিপেয়ার করতে হবে দ্রুত। আর এখন যে কাজকর্মের নমুনা, রাস্তা করতে গেলে 6 ইঞ্চি ঢালাই, সেখানে 2.5 ইঞ্চি ঢালাই দিয়ে দাও না, 3.5-4 ইঞ্চি ঢালাইয়ের পয়সা মেরে দিচ্ছে। কাজ করতে যাচ্ছে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরকে বলছে প্রথমেই 30% দিতে হবে স্যালারি মন্ডলের লোকেদের, যার জন্য বৃষ্টিতে রাস্তাঘাট সব ভেঙে গেছে। আরে এগুলো সিপিআইএম আমরা বলছি, কিন্তু আমরা চাই এই রাজ্যের গণতান্ত্রিক জনগণ যারা মানুষের জন্য ভাবেন, চিন্তা করেন, বিশেষ করে আপনারা মিডিয়া পার্সন, ফ্রেন্ডস, আপনারা এগুলো হাইলাইট করুন। সবাই জানে দুর্নীতি, পুকুর চুরি হচ্ছে, এখানে রাস্তা ভেঙে যাচ্ছে, ড্রেন ভেঙে যাচ্ছে, এসব কারণে লো কোয়ালিটি একটা যে ওয়ার্ক হচ্ছে, তার মধ্যে তো বন্যা সর্বনাশ হচ্ছে এরিয়াগুলির মধ্যে। আমি তো আমাদের জেলার অন্য এলাকাগুলি বলিনি, আপাতত যেটা এখানে এসছে আমাদের আজকে দুপুরের মধ্যে আমরা যা সংগ্রহ করতে পেরেছি তার ভিত্তিতে ডিএম এর কাছে আমরা দিয়েছি। তো এলাকাগুলি যেটা হচ্ছে রানীর বাজার থেকে রেশমবাগান বলা হয়েছে, চন্দ্রপুর, দক্ষিণ চন্দ্রপুর, প্রতাপগড়, ঋষিপল্লী, বিদ্যাসাগর, জৈননগরের, তারপরে কাটাশলা, নবুদয়, দশমীঘাট, ইন্দিরা কলোনি, দক্ষিণ জয়নগর, দক্ষিণ জয়নগরের পাশে উল্টা 18 রোডের উল্টা দিকে কালিকাপুর,
এরা তাড়িয়ে দিয়েছে, দেওয়া হবে না। এই যে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, এটা বন্ধ হওয়া উচিত। জেলা প্রশাসনরাও আমরা এটা বলেছি যে রাজনৈতিক যে ভেদাভেদ, ত্রাণ নিয়ে নৌকা যাচ্ছে, সিপিআইএম এর পরিবার তার দরজাতে গেলই না, পাশে থেকে তাদের লোক এরকম মনে করে তারা তুলে আনছে, আর বিপন্ন পরিবার সেখান থেকে তাদেরকে আনাই হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তো এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে, সেখানে সিপিআইএম নেতৃত্বের আপনারা শুনলেন সিপিআইএম নেতৃত্বের বক্তব্য। সেখানে তারা অভিযোগ করেছেন, তারা বেশ কিছু জায়গায় গেছেন, দুর্গত মানুষের পাশে থাকতে চেয়েছেন বা পাশে দাঁড়াতে চেয়েছেন, ঠিক সেই সময় তারা হুমকির শিকার হয়েছেন। তার সিপিএম নেতা রতন দাসের আরও অভিযোগ, যারা দুর্গতদের উদ্ধার করতে গেছে সেখানে সিপিআইএম পরিবার বলে সেখানে দুর্গতদের উদ্ধার করতে তারা এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন। প্রশাসনের, জেলা প্রশাসনের কাছেও বিষয়গুলো উত্থাপন করেছেন। সেই সঙ্গে বোধহয় এই সময়ে আরও কয়েকটি বিষয় খুব দরকার। রাজ্যের মানুষ যারা দেখছেন এই অনুষ্ঠানগুলো এবং শুনবেন রেকর্ড করা বক্তব্যগুলো, রাজধানীতে যখন এই ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হলো, এই সময়ে বেশ কিছু জায়গা থেকে যে দৃশ্যগুলো দেখা গেছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্লাস্টিক বস্তু, বর্জ্য পদার্থ। এখন বিষয় হলো সরকার প্লাস্টিক নিষিদ্ধ করেছে, তারপরে তো প্লাস্টিক কিভাবে রয়েছে সেটা একটা দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এতগুলো বোতল যদি প্লাস্টিক বস্তু হিসাবে বা প্লাস্টিকের বোতলগুলো যদি এভাবে যত্রতত্র ফেলা হয়, তাহলে শহরের সর্বত্র যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে সেখানে ব্যবহার করা হয়নি। এখন বিষয় হলো যেসব এই কাজগুলো যারা যারা করছেন তাদের বিরুদ্ধে কি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে এই ধরনের বস্তুগুলো বা বর্জ্যগুলো ফেলা হচ্ছে যত্রতত্র, সেসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে? যেসব বাড়িঘর থেকে যদি সেখানে কোনো বস্তু ফেলা হয় বা প্লাস্টিকের বোতল বা অন্যান্য যত্রতত্র ফেলা হয়, সেখানে কি কোনো কড়া ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে? তাহলে স্মার্ট সিটি আগরতলা এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও যদি এই ব্যবস্থাগুলো না নিতে পারে কর্তৃপক্ষ, তাহলে এই অসচেতন মানুষগুলোকে সচেতন শুধু মুখে বলে ব্যানার ছাপিয়ে সেখানে মাইকিং করে কিংবা সেখানে একটি নির্দিষ্ট দিনে আলোচনা করে বোধহয় সম্ভব নয়। কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনকে কঠোর থেকে কঠোর হতে হয়, আবার প্রশাসনকে মানবিকও হতে হয়। এগুলো প্রশাসনিক ব্যবস্থাপনারই অঙ্গ। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।